আমার সকল প্রিয় ছাত্রছাত্রী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা খুব ভালো আছো, খুব ভালো করে পরীক্ষা দিচ্ছ। বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 পরীক্ষা চলছে এবং যারা 11-এর পরীক্ষার্থী, তাদের তো পরীক্ষা দুর্দান্ত হচ্ছে, এটা আমার বিশ্বাস। তো আমি আজকের বেশি টাইম ওয়েস্ট করব না। তোমরা খুব পড়াশোনার মধ্যে আছো, চাপের মধ্যে আছো, জানি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আমি উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3-র বায়োলজি সাজেশান দিতে চাই আজ। তো এটা বলতে পারো যে আমি সাজেশান ভিত্তিক পড়াশোনার একেবারেই পক্ষপাতী নই, আমি নিজেও কোনো কালে করিনি আর পক্ষপাতী নই। কিন্তু ছাত্রছাত্রীরা এতবার বলছে স্যার কিছু তো ছাড়ুন, কিছু তো দিন লাস্ট মুহূর্তে, তো বাধ্য হয়ে আমাকে এই সাজেশানটা নিয়ে আসতে হয়েছে। আমাকে এই সাজেশানটা করতে হয়েছে খুব কুইক, খুব তাড়াতাড়ি, কয়েক ঘন্টার মধ্যে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ওই কয়েক ঘন্টা, মানে আমি 4-5 ঘন্টা খেটেছি এই সাজেশানটার পিছনে। সেই 4-5 ঘন্টা কিন্তু নিরলস প্রচেষ্টার মাধ্যমে সাজেশানটা তৈরি করেছি। অবশ্যই এই 100টা প্রশ্ন, আমি এই সাজেশানে বেশি প্রশ্ন দিইনি। সেমিস্টার 3-র জন্য আমি খুব বাছাই করা 100টা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে। সেই 100টা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও, A to Z 100টা প্রশ্ন দেখে যেও। এই প্রশ্নগুলি যদি তোমরা দেখে না যাও, আমি মনে করবো তাহলে কিন্তু মিস করবে। কারণ এর মধ্যে থেকে যদি বেশি না, অন্তত যদি 8টা কি 10টাও তোমাদের এসে যায়, কম করে বলছি 8টা-10টাও যদি এসে যায়, তাহলে তো একটা বিরাট লাভ তোমাদের, তাই না? তো অবশ্যই দেখে যেও 100টা প্রশ্ন। এই 100টা প্রশ্ন আমি কিভাবে করলাম, আমি চ্যাপ্টার ওয়াইজ করেছি। দুটো বড় চ্যাপ্টার আছে, বংশগতি এবং বংশগতির আণবিক ভিত্তি, সেখান থেকে 20টা 40টা প্রশ্ন দিয়েছি। আর বাদবাকি যে 4টে চ্যাপ্টার আছে, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানব জনন, জননগত স্বাস্থ্য এবং বিবর্তন, এখান থেকে 15টা করে, 4-15 60টা প্রশ্ন। তাহলে 60 আর 40 টোটাল 100টা প্রশ্ন আমি কিন্তু দিয়েছি। সেই 100টা প্রশ্ন কিন্তু দেখতে হবে, আমি বক বক করে টাইম ওয়েস্ট করবো না, খুব কুইক দেখাবো। আধ ঘন্টা, তোমরা সবাই এই ভিডিওটা হয়তো আধ ঘন্টার মধ্যেই আমি কমপ্লিট করব। সবাই এই আধ ঘন্টা কিন্তু উইদাউট ব্রেক দেখবে, কিন্তু পরীক্ষার আগে সবাই দেখে যেও। এবং যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করো, কারণ সবসময় আমি বলি কখনো কোঅপারেশন ছাড়া বড় হওয়া যায় না, পারস্পরিক কোঅপারেশন ছাড়া বড় হওয়া যায় না। আমি যেমন তোমাদেরকে হেল্প করছি, তোমরাও আরও বন্ধুদের হেল্প করো, তাদেরকে শেয়ার করো বিভিন্ন জায়গায়, কিন্তু বিভিন্ন বন্ধুদেরকে এটাকে গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করছি। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, প্রথম চ্যাপ্টার। এখান থেকে আমি কতগুলো প্রশ্ন দিয়েছি শুনবে। এখান থেকে আমি প্রশ্ন দিয়েছি 15টি প্রশ্ন আছে, 15টি প্রশ্ন আছে। তো চলো আমি এক এক করে উত্তর বলবো, আমরা উত্তর শুরু করছি। ফার্স্ট আমি গ্রিন টিক দেবো, যে উত্তরটা সঠিক সেখানে গ্রিন টিক দেবো। কোন গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কোনো গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 24 হলে তার শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার উত্তর হবে 36, অপশান ডি 36, ঠিক আছে? সেকেন্ড প্রশ্ন, মিওসিস ব্যতি রেখে, আমি কিন্তু নন স্টপ বলবো, একটু তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। আরেকটা কথা, ভিডিওটা যখন দেখবে ক্যামেরাটাকে কিন্তু ঘুরিয়ে নেবে, একটা ল্যান্ডস্কেপ মোডে করে নেবে, ঠিক আছে? বড় করে দেখবে, তাহলে লেখাগুলো বুঝতে সুবিধা হবে। এই লেখাগুলো একটু হয়তো যারা ছোট ভিডিওতে দেখছো পোর্ট্রেট মোডে, তাদের হয়তো ছোট মনে হবে, তোমরা একটু ঘুরিয়ে ল্যান্ডস্কেপ করে নেবে, পুরো স্ক্রিনটাতে দেখবে, তাহলে কিন্তু প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখা যাবে, ঠিক আছে বাবু? তো দেখো, সেকেন্ড, মিওসিস ব্যতি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর সৃষ্টিকে বলা হয় কি? এটাকে বলা হয় অ্যাপোস্পোরি। অ্যাপোস্পোরি, অপশান বি অ্যাপোস্পোরি। স্ত্রীস্তবকের একক হলো কোনটা? স্ত্রীস্তবকের একক, গর্ভপত্র হচ্ছে স্ত্রীস্তবকের একক। ডিম্বকের ভ্রূণপোষকটি হলো কেমন? ডিম্বকের ভ্রূণপোষক, অবশ্যই ডিম্বকের ভ্রূণপোষক হয় ডিপ্লয়েড প্রকৃতির, 2N, ডিপ্লয়েড প্রকৃতির। আরেকটা কথা আমি বলে রাখি, এই যে কথাগুলো, এই কথাটা বারবার পাবে আমার লেখার, এটা আসলে টাইপিংয়ে ভুল হয়েছে। এই যে বারবার দেখবে কোটি লেখা আছে, কোটি না, এটা কোনটি হবে। আমি একবার লিখে দিচ্ছি, এই যে কোটি, যেখানে যেখানে এই কয়কার টয়স্বই লেখা দেখতে পাবে, সেই কোটি মানে হচ্ছে আমরা কি বোঝাতে চেয়েছি, কোনটি। এটা টাইপিং মিস্টেকের জন্য হয়েছে। কোটি মানে কোনটি, অলওয়েজ, এটা অলওয়েজ দেখবে এটা, ঠিক আছে? অলওয়েজ এটা কিন্তু ভেবে নিয়ে চলতে হবে, কোটি। তাহলে নিম্নলিখিত কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসাবে বিবেচিত হয়? স্বপরাগযোগের সুবিধা দেখো, অনেকগুলো অপশান আছে। এর মধ্যে দেখো, এই প্রক্রিয়াটি প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, এই প্রক্রিয়ায় কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না, এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না,
এই সব কটা উত্তর কিন্তু কারেক্ট, এখানে অপশান হবে ডি, উত্তর সবকটি। 6 নম্বর প্রশ্ন, পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বগ্রন্থ ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয়, কি বলা হয়? তাকে বলা হয় পোরোগ্যামি, অপশান বি পোরোগ্যামি। নেক্সট, একটি সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে, দেখো অনেকগুলো অপশান আছে, কি হয়? একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং অপরটি কোনো সহকারী কোষের সাথে মিলিত হয়। বি অপশানে আছে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। অন্য অপশানগুলো তোমরা দেখে নেবে, এখানে কিন্তু অপশান বি উত্তর কারেক্ট। ঠিক আছে, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতিতে একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, আমরা জানি, আমি পড়িয়েওছি এই চ্যাপ্টারটা তোমাদের অনলাইনে। ঠিক আছে, অবশ্যই দেখো। নেক্সট 8 নাম্বার, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন থেকে 15টা প্রশ্ন আছে, তার 8 নাম্বার, নিম্নলিখিত কোটি, কোটি মানে ওই একই কথা, কোনটি, দেখো এই আবার এই একই কথা বলেছি আমি, এটা বারবার আসবে, এই কোটি মানেই হচ্ছে কিন্তু কোনটি। ঠিক আছে, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? অপশানটা পরের পেজে আছে, দেখো কোনটা নয়, কোথায় গেল, প্রোট্যান্ড্রি, প্রোটোগাইনি, হর্কোগ্যামি আর ক্লিস্টোগ্যামি আছে। এর মধ্যে তোমরা সবাই জানো, মানে একদম বিশুদ্ধ স্বপরাগযোগ কোথায় হয়? ক্লিস্টোগ্যামিতে। তাহলে এখানে প্রশ্নে বলেছিল, দেখো প্রশ্নে বলেছিল কোনটা ইতর পরাগযোগের সাথে যুক্ত নয়, মানে স্বপরাগযোগের সাথে যুক্ত, ইতর পরাগযোগের সাথে যুক্ত নয়, তার মানে হবে ক্লিস্টোগ্যামি, ওটা স্বপরাগযোগের সাথে যুক্ত একটা কথা। ভাগ 9 নম্বর, প্রদত্ত কোনটির ক্রোমোজোম সংখ্যা সর্বদা হ্যাপ্লয়েড? প্রদত্ত কোনটির ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয় সবসময় গ্যামেটের, বাদবাকি ভ্রূণ, জাইগোট, বীজ এদের সবাই কিন্তু ডিপ্লয়েড বা ট্রিপ্লয়েড, একমাত্র হ্যাপ্লয়েড হচ্ছে গ্যামেটের। গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস গঠিত হয় কি নিয়ে? কি নিয়ে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস তৈরি হয়? মনে রাখতে হবে, এর অপশান হবে কিন্তু সি, ডিম্বক এবং সহকারী কোষ নিয়ে। অ্যাকচুয়ালি এই যে ডিম্বক কথাটা, এটা তোমাদের বইতে আমি দেখেছি, প্রশ্নটা অনেক জায়গায় দেওয়া আছে ডিম্বক বলে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত কিন্তু ডিম্বাণু, ডিম্বাণু এবং সহকারী কোষ। আমি ডিম্বাণু কথাটাও লিখে দিলাম, ডিম্বাণু বা ডিম্বক অবলিক দিয়ে রাখলাম। ঠিক আছে, ডিম্বাণু অবলিক ডিম্বক এবং সহকারী কোষ নিয়ে যে কোনো একটা দিতেই পারে, ওটা অপশান হবে, ওটাই উত্তর হবে। ঠিক আছে, 11 নাম্বার, পরাগনালীর অভ্যন্তরে অবস্থিত দুটি নিউক্লিয়াসকে কি নিউক্লিয়াস বলা হয়? অপশান এ কারেক্ট, নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস। অন্যগুলো কিন্তু সঠিক নয়। আমি অন্য অপশানগুলো বলতে টাইম পাচ্ছি না, কারণ একটাই, তোমাদের পরীক্ষা একদম মাথার উপরে, বেশি টাইম তোমাদের ওয়েস্ট করবো না, খুব তাড়াতাড়ি কুইক বলতে চাইছি। অন্য অপশানগুলো তোমরা দেখে নেবে, এর উত্তর হবে নালিকা নিউক্লিয়াস বা জনন নিউক্লিয়াস। নেক্সট, নিচের কোটি আছে, মানে কোনটি, নিচের কোনটি, আমি যেখানে যেখানে কোটি লেখা আছে আমি গোল এই রেড কালার দিয়ে দিলাম, নিচের কোনটির ক্ষেত্রে স্বপরাগী হলেও বাহকের প্রয়োজন হয়? কোনটার ক্ষেত্রে স্বপরাগী হলেও বাহকের প্রয়োজন হবে? অবশ্যই মনে রেখো, এখানে অ্যাপোগ্যামি, ক্লিস্টোগ্যামি, জেনোগ্যামি নয়, বাহকের প্রয়োজন হয় অনলি ওয়ান অ্যান্ড অনলি গেইটেনোগ্যামি, মানে স্বপরাগীর মধ্যে গেইটেনোগ্যামিতে। ইতর পরাগযোগে তো বাহকের প্রয়োজন হবেই, স্বপরাগযোগের মধ্যে গেইটেনোগ্যামিতে বাহকের প্রয়োজন আছে। নিচের কোন, 13 নম্বর প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক? রেণুধর কলার কোষগুলি হ্যাপ্লয়েড। তারপরে বলছে দেখো, পরাগরেণুর বহিঃস্তরকে ইনটাইন বলে, ট্যাপেটাম পরাগরেণুর পুষ্টি প্রদান করে, এন্ডোথেসিয়াম থেকে পরাগরেণুর তৈরি হয়। এখানে উত্তর কিন্তু সি, ট্যাপেটাম পরাগরেণুকে পুষ্টি প্রদান করে, এটা হচ্ছে সঠিক, বাদবাকিগুলো ভুল তথ্য। ঠিক আছে, চলো নেক্সট, একটি গর্ভপত্রে 10টি ডিম্বাণুকে নিষিক্ত করতে কতগুলো পরাগরেণুর দরকার? 10টা যদি ডিম্বাণু থাকে তার জন্য 10টা পরাগরেণুর দরকার হবে, এটা তো নর্মাল ব্যাপার, কারণ বাকি একটা পরাগরেণু কাকে নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে, 10টার জন্য 10টাই লাগবে। ঠিক আছে, নেক্সট 15 নাম্বার, লাস্ট, আমরা এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনে চলে এসেছি, যে 15টা আমি দিয়েছি তার সর্বশেষ। ভ্রূণস্থলীর মধ্যে উপস্থিত ডিপ্লয়েড কোষ কোনটি? ভ্রূণস্থলীর মধ্যে একমাত্র, এখানে যে কটা দেওয়া আছে অপশান, তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে একমাত্র অপশান কেন্দ্রীয় কোষ, এ হচ্ছে ডিপ্লয়েড। ডিম্বাণু হ্যাপ্লয়েড, ডিম্বকের মধ্যে তো অনেক হ্যাপ্লয়েড কোষই থাকে। ডিম্বাশয়, এরা কিন্তু ডিম্বাশয়ের মধ্যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সব রকম থাকতে পারে, কিন্তু একমাত্র এ তো একটা ডিম্বাশয় তো আর কোনো কোষ নয়, অনেক কিছু নিয়ে ডিম্বাশয়, এটা নয়, এখানে হবে কেন্দ্রীয় কোষ। কেন্দ্রীয় কোষ মানে নির্ণীত নিউক্লিয়াসকে বোঝাচ্ছে, সে একমাত্র কী হয়? ডিপ্লয়েড কোষ। এবার চলো মানব জনন।
তোমাদের প্রিয় চ্যাপ্টার, অত্যন্ত প্রাণের, অত্যন্ত মনের, অত্যন্ত কাছের, যাই বলি না কেন, মানে এই চ্যাপ্টার আমার মনে হয় প্রশ্ন উত্তরে বলার দরকার নেই, আমি পাল্টে চলে যাচ্ছি। এ তোমরা সব পারবে, আমি এটুকু জানি, কারণ এই চ্যাপ্টার গুলে খেয়ে ফেলো তোমরা, ক্লাস 12 ওটার সাথে সাথে গুলে খেয়ে নাও। তো তাও একবার বলে দিই, যারা দু একজন এখনও এই চ্যাপ্টারকে পড়েছো সবাই একদম পুরো জলের মতো, তাও যদি মাথা থেকে বেরিয়ে যায় আমি একটু হেল্প করি, ঠিক আছে? চলো, তো মানবজননে আমি প্রশ্ন দিয়েছি 15টা, এখানেও 15টা প্রশ্ন দিয়েছি। চলো দেখি সেই 15টা প্রশ্ন। এখানকার 15টা প্রশ্ন নিয়ে এবার আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। ফার্স্ট, কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে কোন হরমোন? কর্পাস লিউটিয়াম অবশ্যই ক্ষরণ করবে প্রোজেস্টেরন, এখানে বাদবাকি কোনোটাই হবে না, প্রোজেস্টেরন কারেক্ট। নিম্নলিখিত কোটি আছে, মানে কোনটি দুগ্ধ উৎপাদনে সহায়তা করে? অক্সিটোসিন, এডিএইচ, প্রোল্যাকটিন, গ্লুকাগন। মনে রেখো এই প্রশ্নটা কিন্তু খুব ভাইটাল। দুগ্ধ উৎপাদন করে একজন আর দুগ্ধ ক্ষরণ করে একজন। যদি বলতো দুগ্ধ ক্ষরণে তাহলে হতো অক্সিটোসিন, দুগ্ধ উৎপাদন বলেছে, উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন, মনে রাখতে হবে কিন্তু বাবু, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, টেস্টোস্টেরন খরিত হয় কোন কোষ থেকে? সার্টোলি নয়, সেমিনিফেরাস টিবিউল নয়, স্পার্মাটোগোনিয়া কোষ নয়, অপশান হবে বি, লেডিক কোষ। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? অ্যাড্রেনালিন নয়, ইনসুলিন নয়, ভেসোপ্রেসিন নয়, অপশান সি কারেক্ট, অক্সিটোসিন, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অক্সিটোসিন, ঠিক আছে? নেক্সট 5 নাম্বার, শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে বোঝায়, শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে কি বোঝায়? এর বৃদ্ধি, এর পরিণত হওয়া, শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন হয় যাতে অ্যাক্রোজোমাল উৎসেচকগুলো উন্মুক্ত হতে পারে, আর শুক্রাণুর পুচ্ছের ভাঙন আছে, অপশান সি কারেক্ট। অপশান সি হচ্ছে শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন যাতে অ্যাক্রোজোমাল উৎসেচক অ্যাক্রোজোমাল উৎসেচকগুলি উন্মুক্ত হতে পারে, এটা হবে কারেক্ট, অপশান সি। নেক্সট, মাতৃদুগ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি? মাতৃদুগ্ধে থাকে, ভাবো মাতৃদুগ্ধ থেকে শিশুর মধ্যে যাবে, কোন অ্যান্টিবডি জীবাণুর সংক্রমণের হাত থেকে সদ্যজাতকে রক্ষা করে? আইজিএ। 7 নাম্বার, পুরুষদের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে? এটা কিন্তু গুলিয়ে ফেলো না, স্পার্মাটিক কর্ড বলে দিও না, স্পার্মাটিক কর্ডের মাধ্যমে ঝুলন্ত অবস্থায় থাকে ঠিকই, কিন্তু যোগসূত্রটা হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল, অপশান বি, ইঙ্গুইনাল ক্যানেল, মনে রাখতে হবে কিন্তু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 8, যে প্রক্রিয়ায় স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া গঠিত হয় তাকে কি বলা হয়? অপশান পরের পেজে যাচ্ছি, স্পার্মাটোজেনেসিস, স্পার্মিয়েশন, ট্রান্সফরমেশন আর স্পার্মিওজেনেসিস, অপশান ডি, স্পার্মিওজেনেসিস। এটা হচ্ছে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, মানে অপরিণত শুক্রাণু থেকে পরিণত হওয়া, ঠিক আছে? নেক্সট, ড্যাশ হলো শুক্রাণু থেকে নির্গত একটি লাইটিক উৎসেচক, কোনটা লাইটিক উৎসেচক? মনে রাখতে হবে শুক্রাণুর মাথা থেকে নির্গত হয়, মানে ক্যাপ থেকে, অ্যাক্রোজোমাল ক্যাপ থেকে, হায়ালিউরোনিডেজ, অপশান এ কারেক্ট। ডিম্বাণুর যে প্রান্তে শুক্রাণু গ্রহণ করে, ডিম্বাণুর যে প্রান্তে শুক্রাণুকে গ্রহণ করে, মানে একটা ডিম্বাণুর দুটো পোল থাকে, আমরা জানি অ্যানিমেল পোল, ভেজিটেল পোল, কোন দিকে শুক্রাণু যুক্ত হয়? মনে রাখবে অ্যানিমেল পোলের দিকে যুক্ত হয়, অপশান এ কারেক্ট। নেক্সট, আচ্ছা এখানে আমাদের হলো অ্যাম্বিলিকাল কর্ডে থাকে, অ্যাম্বিলিকাল কর্ডে কোন সেলটা থাকে? খুব ইম্পর্টেন্ট, আমি আর অন্য অপশানগুলো বলছি না, অন্য অপশানগুলো তোমরা দেখে নেবে, টাইম ওয়েস্ট হবে, ওই জন্য অন্য অপশানগুলো আমি স্কিপ করে যাচ্ছি। অপশান বি কারেক্ট, কর্ড ব্লাড স্টেম সেল, এইটা হচ্ছে কারেক্ট, অপশান বি। 12, ক্রিপ্টরকিডিজম হলো একটি অবস্থা যেখানে কি হয়, এটা তোমরা সবাই জানো, ক্রিপ্টরকিডিজমে কি হয়? একটি অথবা দুটি শুক্রাশয় স্ক্রোটাম থলিতে নেমে আসে না, এই অপশানটা হবে, অপশান বি কারেক্ট, ঠিক আছে? নেক্সট 13টা, শুক্রাশয় থেকে খরিত হরমোন কোনটি? শুক্রাশয় থেকে তো বলতে হবে না, টেস্টোস্টেরন। কিছু সহজ কোশ্চেন দিয়ে দেয়, তার জন্য এগুলো তো দিতেই হবে, এগুলো আমি দিয়েছি ভেবো না যে স্যার এত সহজ প্রশ্ন দিয়েছেন, এরকম সহজ প্রশ্নও থাকবে তোমাদের, ঠিক আছে? সাজেশন মানে সহজ কঠিন সব মিলিয়ে, ঠিক আছে? চলো 14টা কিন্তু একটু গোলমেলে কোশ্চেন। দেখো, একটা বিবৃতি আছে আর পরেরটাতে তার কারণ দেওয়া আছে, পরের পেজে আছে। বিবৃতিটাকে আমরা এ বলছি, আর কারণ সেটাকে আমরা আর বলবো, রিজন। তো বিবৃতিতে কি বলছে? 8 থেকে 16টি ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণীয় দশাকে মরুলা বলা হয়, রাইট, এটা একদম সঠিক। 8 থেকে 16টা ব্লাস্টোমিয়ার যুক্ত ভ্রূণীয় অবস্থাকে কি বলি আমরা? মরুলা বলি, তাহলে বিবৃতিতে সঠিক আছে।
এবার দেখো তারপরের পেজে আসি, কারণ আর আর কি বলছে, মরুলা ক্রমাগত বিভাজিত হয়ে ট্রোফোব্লাস্টে পরিণত হয়। এটা কি হবে অ্যান্সার? খুব দারুণ। দেখো প্রথমটা আমরা বিবৃতি দেখেছি সঠিক, এটা কি, দেখো মরুলা ক্রমাগত বিভাজিত হয়ে ট্রোফোপ্লাস্টে পরিণত হয়, এটা কিন্তু ঠিক না। ও কি একা শুধু ট্রোফোপ্লাস্ট তৈরি করবে? আরও তো অনেক কিছু হতে পারে, ব্লাস্টুলা তো তৈরি করবে, ব্লাস্টোসিস তৈরি করবে। তাহলে মরুলা ক্রমাগত বিভাজিত হয়ে ট্রোফোপ্লাস্টে রূপান্তরিত, এটা পুরোপুরি সঠিক নয়। তাহলে উত্তর হবে, দেখো এখানে বিভিন্ন আছে, এর মধ্যে এই সি উত্তর কারেক্ট, এ ঠিক কিন্তু আর ভুল, মানে বিবৃতিটা ঠিক ছিল কিন্তু কারণ বা আর সেটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, নেক্সট লাস্ট প্রশ্ন, মানব জননের শেষ প্রশ্ন, দুঃখের ব্যাপার, মানব জনন শেষ। ঠিক আছে, রজস্রাব হয় যার অভাবে, তা সেটা কোন হরমোনের অভাবে রজস্রাব হয়? মনে রাখতে হবে, এটা কিন্তু তোমাদের পারা উচিত, তোমাদের জন্য কি এটা ছেড়ে দেবো, এটা সবাই জানো, কিন্তু এর মধ্যে কোন অভাবে রজস্রাব হয় মনে রেখো, এটা প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের অভাব শুরু হলে রজস্রাব প্রক্রিয়া শুরু হয় বা মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়। ঠিক আছে, প্রোজেস্টেরন। নেক্সট জননগত স্বাস্থ্য, ওরে বাবা এ তো আরও ভয়ানক চ্যাপ্টার তোমাদের, অতি প্রিয়, অতীব প্রিয়। 15টা প্রশ্ন দিয়েছি এখান থেকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানকার প্রশ্নগুলো মনে রাখতে হবে। এক, গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে প্রোজেস্টেরন, নো ডাউট, চোখ বন্ধ করে এটা সবসময় রাখতে হবে, প্রোজেস্টেরন বা কৃত্রিম প্রোজেস্টেরন। প্রদত্ত কোটি, কোটি মানে সেই কোনটি, কিন্তু এই যে আবার একটা কোটি কথাটা চলে এসেছে, এটা কিন্তু খারাপ ভেবো না, কোটি কোটি মানে কোনটি, একবার লিখেছি আর লিখছি না। ঠিক আছে, তো প্রদত্ত কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? ভ্যাসেকটমি, কন্ডম, আইইউডি, ডায়াফ্রাম? অবশ্যই আইইউডি, আইইউডি একটা রাসায়নিক পদ্ধতি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস যাকে বলি আমরা। সিলিফিস রোগ, দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এখানে, সিলিফিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম কি? অন্যগুলোর নাম আমি বলছি না, সেকেন্ড অপশানটা তোমরা জানো, নেজারিয়া গনোরিয়া, এটা গনোরিয়া সৃষ্টি করে। অন্যগুলো ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এটা ট্রাইকোমোনোসিয়েসিস রোগ সৃষ্টি করে। ঠিক আছে, ক্ল্যামাইডিয়া, এটা ক্ল্যামাইডিয়াসিস সৃষ্টি করে, তার মানে বাদ থাকলো এ অপশান, ট্রেপোনিমা প্যালিডাম, এইটা হচ্ছে সিফিলিস রোগের প্রধান প্রধান রোগ সৃষ্টিকারী যে প্যাথোজেন। নিম্নলিখিতগুলির কোটি, কোটি মানে সেই কিন্তু কোনটি, ঠিক আছে, এই কোটি কথাটা চলে আসছে, কোনটি নিম্নলিখিতগুলোর কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি? বাধাদায়ক পদ্ধতির নাম হচ্ছে ডায়াফ্রাম, অন্য অপশানগুলো আমি আর বললাম না। পাঁচ নম্বর প্রশ্ন, যৌন সংযোজিত বংশানুক্রমগত রোগের একটি উদাহরণ কি? যৌন সংযোজিত, এটা এই প্রশ্নটা একটু ভুল আছে, টাইপিং মিস্টেক হয়েছে, এটা লিঙ্গ হবে। ঠিক আছে, একটু কারেকশান করে দিচ্ছি, এই প্রশ্নটা একটু ভুল আছে, এটা লিঙ্গ সংযোজিত হবে, যৌন না। এখানে যে কথাটা এসে বসবে সেটা হচ্ছে লিঙ্গ। আরে বাবা, এই কথাটা ওখানে গিয়ে বসবে, লিঙ্গ সংযোজিত বংশানুক্রমগত রোগের একটি উদাহরণ কি? মনে রাখতে হবে, এটা উদাহরণ কিন্তু আমরা সবাই জানি, লিঙ্গ সংযোজিত কে হয়? লিঙ্গ সংযোজিত হিমোফিলিয়া। কোথায় গেল হিমোফিলিয়া? এই যে অপশান বি, হিমোফিলিয়া। 6 নম্বর প্রশ্ন, অ্যামনিওসেন্টেসিস হলো একটি কেমন পদ্ধতি? পরের পেজে আছে, অ্যামনিওসেন্টেসিস হলো একটি পদ্ধতি। দেখো অন্য অনেক অপশান আছে, আমি অন্য অনেক অপশানের মধ্যে যাব না, এখানে সব কটা অপশান পড়ে পড়ে এখন বলতে গেলে অনেক টাইম চলে যাবে। ঠিক আছে, আচ্ছা একবার বলেই দিই অ্যামনিওসেন্টেসিসটা একবার দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো। অ্যামনিওসেন্টেসিস হলো একটি পদ্ধতি, এ অপশানে কি বলছে, যার সাহায্যে ভ্রূণের লিঙ্গ পরিবর্তন করা যায়, একেবারেই নয়। 2, বি অপশান আছে, যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রোমোজোমীয় অসঙ্গতি নির্ধারণ করা যায়, রাইট, আর অন্যগুলো পড়ার দরকার নেই, অপশান বি রাইট। কপার টি এর কাজ হলো, অবশ্যই এরকম করবে না তোমরা, কিন্তু সব অপশান পড়বে, কোনো জায়গায় এটা দেওয়া থাকলো যে সবকটি হয়ে আসতে পারে বা কোনোটি নয়, সব অপশান কিন্তু পড়বে। 7 নম্বর প্রশ্ন, কপার টি এর কাজ কি? ডিম্বাণু নিঃসরণে বাধা দেওয়া, ডিম্বাণুর পরিণতি প্রাপ্তিতে বাধা দান, নিষিক্ত ডিম্বাণুর রোপণে বাধা দান, শুক্রাণু সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষিক্তকরণ ক্ষমতা হ্রাস। কোনটি হবে? এখানে অপশান কিন্তু ডি হবে। কপার টি কী কাজ করে? শুক্রাণুর সক্রিয়তাকে হ্রাস করে দেয়, মানে শুক্রাণু ভ্যাজাইনা থেকে যখন ফ্যালোপিয়ান টিউবের দিকে যায় তার সক্রিয়তাকে হ্রাস করে দেয়, শুক্রাণুর সক্রিয়তাকে নিশ্চল করে দেয়। ঠিক আছে, নিষিক্তকরণ ক্ষমতাকে কমিয়ে দেয়, এটাই হচ্ছে আইইউডির কাজ, কপার টির কাজ। 8, নিম্নলিখিত কোন গর্ভনিরোধক
পদ্ধতিটি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য ভাসেক্টমি, ভাস ডিফারেন্সকে কেটে জুড়ে বেঁধে দেওয়া ভাসেক্টমি। মহিলাদের মৌখিক জন্ম নিরোধক দেওয়া হয় কোটি, কোটি মানে হচ্ছে সেই কোনটি, একই ব্যাপার আবার চলে আসছে, কোনটি নিয়ন্ত্রণের জন্য। দেখো মহিলাদের মৌখিক জন্ম নিয়ন্ত্রক দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মহিলারা যে পিলস খায়, কন্ট্রাসেপটিভ পিলস, সেটা কি কাকে বাধা দেয়? নিষেককে বাধা দেয়, না যোনিপথে শুক্রাণুর প্রবেশকে বাধা দেয়, না রোপণ, রোপণ মানে ইমপ্ল্যান্টেশনকে বাধা দেয়, মানে মরুলার ব্লাস্টুলার যে রোপণ বা ইমপ্ল্যান্টেশন তাকে বাধা দেয়, না ডিম্বাণু উৎপাদনকে বাধা দেয়? অবশ্যই এটা হবে রোপণকে বাধা দেয়, ইমপ্ল্যান্টেশনকে বাধা দেয়। 10 নম্বর, অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে নিচের কোন রোগটি শনাক্ত করা যায়? ম্যালেরিয়া, যক্ষা, স্কারভি হবে না, খুব সহজ অপশান দেওয়া আছে, ও একটাই বাকি আছে, ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমকে কিন্তু করা যায়। দেখো নিচের কোন রোগটি যৌন সংসর্গের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে? যৌন সংসর্গ দ্বারা বিস্তার করে, অপশান ডি হেপাটাইটিস বি। আর কেউ কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয় বা এসটিডি রোগ নয়, টাইফয়েডও নয়, কোভিড-19 নয়, কলেরাও নয়। ঠিক আছে, নেক্সট, সকল যৌন সংসর্গজনিত রোগ সমন্বিত পছন্দটি নির্বাচন করো। কোনগুলো? মানে এখানে 3টে করে রোগের নাম দেওয়া আছে, তাহলে কোন 3টেই লিঙ্গ মানে এসটিডি রোগ, যৌন রোগ আর কি। দেখো যেমন আমি বলছি একটা, ধরো ডি অপশানে, ক্যান্সার তো নয়, এডস, সিফিলিস, এডস সিফিলিসটা রাইট কিন্তু ক্যান্সার নয়। অপশান সিতে এডস, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ফাইলেরিয়া ম্যালেরিয়া আবার নয়, এডসটা হতে পারে। বিতে আছে গনোরিয়া, জেনিটাল হারপিস, কিন্তু ম্যালেরিয়া নয়। এই অপশান এতে দেখো 3টেই যৌন সংসর্গজনিত রোগ। কি কি? গনোরিয়া, সিফিলিস আর জেনিটাল হারপিস। 13 নম্বর, যেসব স্ত্রীলোক গর্ভধারণে অক্ষম তাদের সহায়তার কাজে নিম্নলিখিতের মাধ্যমে কোন প্রযুক্তি ভ্রূণকে প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে শোনো মন দিয়ে। যেসব স্ত্রীলোক গর্ভধারণে অক্ষম, যাদের মানে ইনফার্টাইল, মানে মানে গর্ভধারণ বা প্রেগনেন্সি যাদের আসছে না, তাদের সহায়তার কাজে নিম্নলিখিত কোন প্রযুক্তিকে ভ্রূণকে প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা হয়? ভ্রূণকে প্রতিস্থাপন করব, যে তুমি ভেবো না যে কোনো কাজে, ভ্রূণকে প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা হয়। কোনটা? দেখো এখানে অনেক রকম আছে, এর মধ্যে অপশান, কোন অপশানটা কারেক্ট হবে মনে রাখবে, অপশান এ কারেক্ট, জিফট আর আইইউটি। জিফট আর আইইউটি, এই যে অপশানটা আছে এটা কারেক্ট। ঠিক আছে, নেক্সট, জিফট আর আইইউটি, এইটা জাইগোট ইন্টারফ্যালোপিয়ান ট্রান্সফার আর আইইউটি এটা। 14, হরমোন নিঃসরণকারী আইইউডি কোনটা? হরমোনকে নিঃসরণ করে, দেখো প্রোজেস্টাট আর LNG-20, প্রোজেস্টাট আর LNG-20 এরা হরমোন নিঃসরণকারী আইইউডি। ঠিক আছে, হরমোন নিঃসরণকারী। এবার চলে যাও, নিচের কোন গর্ভনিরোধক পদ্ধতির সাথে হরমোনের ক্রিয়াযুক্ত? কোনটার সাথে হরমোনের ক্রিয়াযুক্ত? এখানে নিচের মনে রাখতে হবে, এর মধ্যে অপশান ডি কারেক্ট। একটু কঠিন টাইপের প্রশ্ন এটা। গর্ভনিরোধক পদ্ধতির সাথে হরমোনের ক্রিয়াযুক্ত, দেখো এই ল্যাকটেশন, অ্যামোনোরিয়া, পিল আর আপদকালীন গর্ভনিয়ন্ত্রক, এই 3টে বিষয় কিন্তু হরমোনের সাথে যুক্ত বিষয়। ঠিক আছে, এটা অপশান ডি হবে। বংশগতি আর বিভেদ, এখান থেকে আমি 15টা প্রশ্ন নয় 20টা প্রশ্ন দিয়েছি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 20টা প্রশ্ন আছে, সব থেকে বেশি এখানে আর এর পরের চ্যাপ্টার থেকে আছে। চলো ফার্স্ট আমরা শুরু করি। তাহলে প্রথমে আছে, যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে কি বলা হয়? তোমরা সবাই জানো, একাধিক বৈশিষ্ট্য একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেটার নাম হচ্ছে প্লিওট্রপি। এখানে মিও কথাটা হয়ে গেছে, এটা প্লিওট্রপি। প্লিওট্রপি ওইটা কারেক্ট। নেক্সট, তারপরে দেখো, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন কোনটা? 1 মিনিট দাঁড়াও, মাইক্রোফোনটা চলছে তো, হ্যাঁ ঠিক আছে। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন কোনটা? হিমোফিলিয়ার জন্য আমি অন্য অপশান আর বলবো না, টাইম হয়ে যাচ্ছে। অপশান ডি কারেক্ট, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির, এটা হচ্ছে কারেক্ট। নেক্সট, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম কোনটা? দেখো সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা সবকটা, তাহলে প্রদত্ত সবকটি, অপশান ডি কারেক্ট। নেক্সট, পরের পেজ চলে এসো। দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কত হবে? দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত সবসময় 1:1:1:1, মানে 4টে 1 থাকবে, সেই অপশানটা দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ, লিঙ্গ সংযোজিত রোগের উদাহরণ কোনটা?
লিঙ্গ সংযোজিত উদাহরণ হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, অ্যালবিনিজম আছে, কোনোটাই নয় হিমোফিলিয়া। এর আগে একবার হয়ে গেছে প্রশ্নটা, অন্যভাবে একটু ছিল, তবে এইটাই হচ্ছে উত্তর। মা বর্ণান্ধতা রোগের বাহক, বাবা স্বাভাবিক হলে কোনটা কারেক্ট? এর মধ্যে নিচের মধ্যে কোনটা কারেক্ট? মনে রাখতে হবে মা বর্ণান্ধতা রোগের বাহক, তাহলে মা কেমন? মা হচ্ছে বাহক আর বাবা হচ্ছে স্বাভাবিক। এই রকম যদি কন্ডিশন থাকে তাহলে সকল মেয়ে স্বাভাবিক হবে। আমরা ক্রস করে এটা দেখাতে পারতাম, আমি টাইম ওয়েস্ট করবো না, তোমরা নিজেরা করে নেবে। সকল মেয়ে স্বাভাবিক হবে। আর সি অপশানে অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে বর্ণান্ধতা হবে, মানে বি আর সি দুটোই কারেক্ট। তাহলে বি সি কারেক্ট হলে এই অপশান ডি হবে, বি এবং সি উভয়ই। ওকে, ক্লাইনেফেল্টার সিনড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ কেমন হয়? মনে রেখো 44A প্লাস XY, এটাকে আবার ঘুরিয়ে এইভাবেও দিতে পারে, দেখে নাও, এইটাকে এরকম দিতে পারে 47 কমা দিয়ে XXY দিতে পারে, এরকমও দিতে পারে, সেই ব্যাপারটা কিন্তু একই দাঁড়াচ্ছে। এটাও দিতে পারে, এটা থাকলে এটাও যদি অপশানে থাকে এটাকে কারেক্ট দেবে, কিন্তু আমরা এখানে 44A প্লাস XXY দিয়েছি, ওটাও কারেক্ট। ঠিক আছে, চারগফের সূত্র অনুযায়ী প্রদত্ত কোনটি সঠিক? প্রদত্ত সঠিক হচ্ছে অপশান সি, A প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি, অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইকুয়াল টু থাইমিন, এটা হচ্ছে কারেক্ট। নেক্সট, এক সংকর জননের পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফেনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতিকে প্রমাণ করে? নিচের কোনটির উপস্থিতিকে প্রমাণ করে? মানুষের গাত্রবর্ণ, সরি এক সংকর জননের পরীক্ষায় F2 জনুতে 1:2:1 ফেনোটাইপিক অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? এইটা কোনটি হবে? এটা কোনটি লেখাটা ঠিকই আছে, এটা মনে রাখবে। অসম্পূর্ণ প্রকটতাকে 1:2:1 এটা অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে। পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ কি? মানুষের গাত্রবর্ণ। মানুষের গাত্রবর্ণ হচ্ছে পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ। এখানে যে কটা অপশান আছে তার মধ্যে ওটা হবে। ডাউন সিনড্রোমের কারণ কি? মনে রেখো ডাউন সিনড্রোমের কারণ হচ্ছে নন ডিসজাংশনও অবশ্যই, আর অতিরিক্ত 21 নম্বর ক্রোমোজোমে উপস্থিতির কারণে উৎপন্ন ট্রাইজোমি, এটাও, মানে অপশান সি হবে, এ বি উভয়ই। 12 নম্বর, যদি একজন বর্ণান্ধ পুরুষ একজন স্বাভাবিক মহিলাকে বিবাহ করেন তবে তাদের সন্তানের শতকরা কতজন বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে? মনে রেখো অপশান হবে 50%, 50% সম্ভাবনা আছে বর্ণান্ধ হওয়ার। ক্রস এগুলো খুব সহজ, এগুলো করে দেখে নেবে, আমার ক্লাসও দেওয়া আছে। নেক্সট, পুরুষ মৌমাছি হলো, পুরুষ মৌমাছি অবশ্যই একটা হ্যাপ্লয়েড প্রকৃতির, নট ডিপ্লয়েড। নেক্সট, মেন্ডেলীয় এক সংকর জননে F2 জনুতে ফেনোটাইপিক অনুপাত কত? মেন্ডেলীয় এক সংকর এ তো চিরকাল ছোটবেলা থেকে ক্লাস 10 থেকে জেনে আসছো, এক সংকর জননে ফেনোটাইপের অনুপাত হচ্ছে 3:1। 15 নম্বর, প্রদত্ত কোনটি, কোটি কথাটা আছে, কোটি মানে নয়, এটা কোনটি হবে। প্রদত্ত কোনটি ক্রিসকস উত্তরাধিকারের উদাহরণ? প্রদত্ত কোনটি, এখানে উত্তর হবে এ আর সি উভয়ই। এই যে ডিতে যেটা দেওয়া আছে, এ মানে কি? হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, এরা দুটো জায়গাতেই ক্রিসকস দেখতে পাই আমরা, ক্রিসকস দেখতে পাই, হিমোফিলিয়াতেও দেখতে পাই, বর্ণান্ধতাতেও দেখতে পাই। ঠিক আছে, নেক্সট, মা হিমোফিলিয়া রোগের বাহক এক্স প্লাস, এই যে এক্স মাথায় প্লাস আর এক্স এর মাথায় এইচ, এটাকে বলা হচ্ছে বাহক। এটা নর্মাল, এই জিনটা হচ্ছে নর্মাল জিন, আমরা সবাই জানি এই জিনটাকে আমরা কি বলি, এক্স এর মাথায় প্লাস নর্মাল জিন, আর এক্স এর মাথায় এইচ, এটা হচ্ছে বাহক, সরি এটা হচ্ছে হিমোফিলিক জিন। একটা নর্মাল জিন আছে, একটা হিমোফিলিক জিন আছে, মানে ও হচ্ছে বাহক, মাথা হচ্ছে বাহক, আর বাবা স্বাভাবিক। বাবার কি আছে? এক্স প্লাস আর ওয়াই ক্রোমোজোম আছে, বাবা হচ্ছে স্বাভাবিক। হলে কেমন হবে? সকল মেয়ে বাহক হবে নাকি সকল মেয়ে স্বাভাবিক হবে? অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে স্বাভাবিক ও অর্ধেক ছেলে হিমোফিলিয়া আক্রান্ত হবে, না বি আর সি উভয়ই? মনে রাখতে হবে, এই প্রশ্নটা মনে হয় এর আগে গেল নাকি, না এটা একবারই আছে, এটা মনে রাখতে হবে বি আর সি উভয়ই, মানে সকল মেয়ে স্বাভাবিক হবে, অর্ধেক ছেলে স্বাভাবিক, অর্ধেক ছেলে হিমোফিলিয়া আক্রান্ত হবে। অপশান ডি, বি সি উভয়ই হবে। ঠিক আছে, খুব কুইক যাচ্ছি আমি, মানে দম হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, কিন্তু উপায় নেই, তোমরা কিন্তু দেখো অবশ্যই। টার্নার সিনড্রোমের জন্য যৌন ক্রোমোজোমের উপাদান হলো কোনটা? যৌন ক্রোমোজোমে থাকবে অবশ্যই X0, অপশান ডি। এবিও রক্তশ্রেণীকে নিয়ন্ত্রণকারী জিন আই সম্পর্কিত ভুল উক্তিটি শনাক্ত করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে ভাবো। এবিও ব্লাড গ্রুপকে নিয়ন্ত্রণকারী কে? আই,
আই মানে কি, ইমিউনোগ্লোবিউলিন যে জিনটা আছে আই জিন, সম্পর্কিত কোন ভুল, এখানে কোনটা ভুল উত্তর আছে, এখানে মনে রেখো, এখানে তোমরা পড়ে নিও, এখানে অপশান সি ভুল আছে। যখন আইএ এবং আইবি একত্রে উপস্থিত থাকে তখন তারা একই প্রকার শর্করাকে প্রকাশ করে না, আইএ আর আইবি থাকলে দুটো আলাদা প্রকার শর্করাকে প্রকাশ করবে, ঠিক আছে, এটা ভুল আছে, এটা অপশান সি। নেক্সট 19 নাম্বার, 19 কোথায়, এই যে জোড় রূপে এমন কতগুলি সঠিকভাবে প্রজননে সক্ষম মটর গাছের প্রকরণ মেন্ডেল বেছে নিয়েছিলেন। জোড় রূপে এমন কতগুলো প্রজননে সক্ষম মটর গাছের কে মেন্ডেল বেছে নিয়েছিলেন। দেখো জোড় রূপে থাকবে, আমরা জানি যে সবসময় সেটা হবে অপশান সি 7 জোড়া বা 14, ঠিক আছে, অপশান 14 হবে। নেক্সট পরের পেজে যাও, 10 নাম্বার, 20 নাম্বার প্রশ্ন, লাস্ট প্রশ্ন বংশগতি, এটা কি এই কটা কিন্তু করে যেতেই হবে বাবু। সঠিক জোটটি নির্ণয় করো কোনটা, এখানে দেখো সিকেল সেল অ্যানিমিয়ার সাথে আছে কি ক্রোমোজোম নাম্বার 11, হিমোফিলিয়ার সাথে আছে ওয়াই লিঙ্কড, এটা তো নয়, থ্যালাসেমিয়া এক্স লিঙ্ক নয়, ফিনাইল কিটোনিউরিয়া দেহ ক্রোমোজোমস্থ প্রকট চরিত্র, এটা দন্তের সহায়তা হয়, প্রকট চরিত্র এটাও নয়, তাহলে কোনটা এর মধ্যে কারেক্ট কোনটা, অপশান এ কারেক্ট, সিকেল সেল অ্যানিমিয়া ক্রোমোজোম নাম্বার 11, ওটা হচ্ছে কারেক্ট, প্রচ্ছন্নের জন্য হবে, ঠিক আছে। নেক্সট বংশগতির আণবিক ভিত্তিতে চলে এসেছি এবার আমরা, এখান থেকেও আমাদের প্রশ্ন আছে কতগুলো জানো, এখান থেকেও আমি দিয়েছি 20টা প্রশ্ন, একটু বেশি করেই দিয়েছি কারণ এই চ্যাপ্টারগুলো খুব ভাইটাল, ঠিক আছে, অবশ্যই এর ওয়েটেজ কিন্তু অনেক বেশি, ওয়েটেজ অনুযায়ী কিন্তু চলতে হবে আমাদেরকে, ঠিক আছে। চলো তাহলে আমরা দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডের জেনেটিক কোড হলো AUG। আরে ভাই এ তো তুমি বলে স্যার এই প্রশ্নটা আবার দিয়েছেন, এই প্রশ্নটা হচ্ছে এর অপশান এ মিথিওনিন। টিআরএনএ চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সাথে যুক্ত, তোমরা সবাই জানো ট্রান্সলেশন, প্রোটিন তৈরির সময় টিআরএনএ চার্জিং হতে হয়, ঠিক আছে। তো এই দুটো গ্রিন কালিটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় আরএনএ কোনটা, এমআরএনএ আরএনএ টিআরএনএ, এদের সব কটাই কাজে লাগে। নিচের কোন 3টি কোড প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকে নির্ধারণ করে, সেই ওকার, অ্যাম্বার আর ওপাল ছিল না, UAA UAG আর UGA, 3টে ছিল, UAA UGA আর UAG, অপশান এ কারেক্ট। সেন্ট্রাল ডগমা সঠিক সজ্জাক্রম কোনটা, ডিএনএ আরএনএ প্রোটিন, ডিএনএ আরএনএ প্রোটিন অপশান সিতে আছে, ডিএনএ আরএনএ প্রোটিন। ল্যাক অপেরন যে অংশে আরএনএ পলিমারেজ যুক্ত হয় তাকে কি বলা হয়, ল্যাক অপেরনের যে অংশে আরএনএ পলিমারেজ যুক্ত হয় তাকে বলা হয় অপারেটর বলা হয়, ঠিক আছে। এই প্রশ্নের বাকি অংশটুকু এপারে দেওয়া আছে। নেক্সট 7 নাম্বার, প্রদত্ত কোটি মানে সেই কোনটির কথাটা আসবে, প্রদত্ত কোনটি ট্রান্সলেশন বা প্রোটিন সংশ্লেষের সমাপ্তি কোডন নয়, সমাপ্তি কোডন নয় হচ্ছে AUG, বাদ বাকি যে কটা আছে সব কটা সমাপ্তি কোডন, ঠিক আছে। নেক্সট জিনগত উপাদানের নিয়ন্ত্রক এককটিকে কি বলা হয়, মানে জিনগত উপাদানের নিয়ন্ত্রক একক, জিনগত উপাদান আমরা সবাই জানি এটাকে আমরা কি বলি, অপেরন। জিনগত উপাদানের নিয়ন্ত্রক একক তাকে কি বলি আমরা, অপেরন। সেই কোডন, অপেরন, সিস্ট্রন, রেকন, মিউটন, রেপ্লিকন, এগুলো বলেছি কিন্তু তোমাদেরকে। 9 নাম্বার, কোষের মধ্যে সর্বাধিক পরিমাণে উপস্থিত আরএনএ কোনটা, মনে রাখবে আরএনএ সর্বাধিক থাকে, আরএনএ, এটা টোটাল আরএনএর 85%, আমাদের বডিতে যত আরএনএ আছে তার অলমোস্ট 85% হচ্ছে আরএনএ, মনে রাখবে কিন্তু এই তথ্যটা। নেক্সট, রেপ্লিকেশন চলাকালীন ওকাজাকি খণ্ডগুলি কোন দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, রেপ্লিকেশন চলাকালীন ওকাজাকি খণ্ড মনে রাখবে অপশান সি, ল্যাগিং স্ট্র্যান্ডে রেপ্লিকেশন ফর্কের বিপরীত দিকে যায়। বাকিগুলো আর পড়লাম না, ওগুলো দেখে নেবে তোমরা। 11 নম্বর, নিচের কোনটি আরএনএর ক্ষেত্রে প্রযোজ্য নয়, আরএনএর ক্ষেত্রে প্রযোজ্য নয় চারগফের সূত্র, আরএনএর ক্ষেত্রে কখনো প্রযোজ্য হবে না কারণ ও তো একতন্ত্রী। নিচের কোনটি গঠনিক জিনের সমার্থক, সাংগঠনিক জিনের সমার্থক হচ্ছে সিস্ট্রন, গঠনিক বা সাংগঠনিক একই কথা, গঠনিক মানেই সাংগঠনিক জিনের সমার্থক কথা হচ্ছে সিস্ট্রন। ডিএনএ ও আরএনএতে যে পিউরিন পাওয়া যায়, ডিএনএ আরএনএতে যে পিউরিন পাওয়া যায় সেটা কোনটা, দেখো ডবল জোড়ায় আছে, পিউরিন বলেছে ডিএনএ আরএনএতে পিউরিন মানে কি, অ্যাডেনিন আর কি হবে, গুয়ানিন হবে, ঠিক আছে, অ্যাডেনিন গুয়ানিন। কোন অপশানে আছে সবাই দেখে নাও, অপশান সিতে আছে অ্যাডেনিন গুয়ানিন। 14, ডিএনএ রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ, আমরা সবাই জানি
কে প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ? মেসেনসাল এবং স্টাল, 1958 সালটা মনে হয়, হ্যাঁ 1958। তারা প্রমাণ করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশন হয় সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। সেটা কোনটা, এর মধ্যে কোনটাকে ব্যবহার করা হয়েছিল? ব্যাকটেরিয়া, ভাইরাস, উদ্ভিদ না ছত্রাক? সেই প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ব্যাকটেরিয়াকে। ইকোলাই ব্যাকটেরিয়া নেওয়া হয়েছিল, মনে রাখবে কোন ব্যাকটেরিয়া, নামটা লিখে রাখো, ইকোলাই। কোলাই নামক ব্যাকটেরিয়া। অনেকগুলো রাইবোজোম এমআরএনএর সঙ্গে যুক্ত হয়ে অনেকগুলি পলিপেপটাইড সংশ্লেষ করে। এমআরএনএর সঙ্গে যুক্ত একাধিক রাইবোজোমকে যখন এই যে রাইবোজোম, একাধিক রাইবোজোম যুক্ত হয়ে যায়, এরকম দেখো ছোট অধঃএকক, ছোট অধঃএককগুলো উপরে আর নিচে এরকম বড় অধঃএককগুলো জুড়ে যায়, তখন আমরা একে কী বলি? এমআরএনএর উপর যখন জুড়ে যায় তাকে আমরা পলিজোম বা পলিরাইবোজোম বলি। কোন অপশানে আছে? এই অপশানে এ, পলিজোম। পলিরাইবোজোম থাকলেও কিন্তু একই ব্যাপার, ঠিক আছে। নেক্সট, ট্রান্সক্রিপশন এককের উপাদানগুলি কোনগুলো? ট্রান্সক্রিপশন এককের উপাদান হচ্ছে অপশান ডি, প্রোমোটার, টার্মিনেটার, সাংগঠনিক জিন, সবকটা। নিউক্লিওটাইড হলো, দেখো H3PO4, নিউক্লিওটাইডের সাথে কি থাকে? H3PO4 মানে কি? ফসফরিক অ্যাসিড, 5 কার্বনযুক্ত শর্করা। এরকম বিভিন্ন অপশান আছে, এর মধ্যে কোনটা? মানে যেখানে দেখবে ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার প্লাস দেখো নাইট্রোজেন ক্ষার, এই তিনটে আছে অপশান সিতে, এইটা হচ্ছে কারেক্ট নিউক্লিওটাইডের ক্ষেত্রে। পাশাপাশি অবস্থিত দুটি নিউক্লিওজোমকে যুক্ত রাখে কে? পাশাপাশি দুটো নিউক্লিওজোমকে যুক্ত রেখে দেয় লিঙ্কার ডিএনএ। আমরা তো কমন কোশ্চেন জানি। নিচের কোনটি আরএনএ পলিমারেজ 3 এর কাজ? আরএনএ পলিমারেজ 3 এর কাজ দেখি চলো পরের পেজে। এর মধ্যে কোনটা? মনে রেখো, এটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। আরএনএ পলিমারেজ 3, আমরা আরএনএ পলিমারেজ 1 এর কাজ, 2 এর কাজ ভালো জানি, কিন্তু আরএনএ পলিমারেজ 3 এর কাজ বলেছে। 3 এর কাজ কোনটা মনে রাখতে হবে কিন্তু। এটা আরএনএ পলিমারেজ 3 কাজ হচ্ছে এসএনআরএনএ সংশ্লেষ করা। তারপরে দেখো 5 প্রাইম হচ্ছে এসআরআরএনএ সংশ্লেষ করা, টিআরএনএ সংশ্লেষ করা, আর সবকটি, এখানে উত্তর হবে সবকটি, ঠিক আছে। এই সবকটা কাজও করে। ইউক্যারিওটিক কোষে যে প্রক্রিয়ায় এইচএনআরএনএ থেকে কার্যকারী এমআরএনএ তৈরি হয় তাকে কি বলা হয়? এইচএনআরএনএ থেকে এমআরএনএ তৈরি, এইটা থেকে এটা তৈরিকে বলা হয় স্প্লাইসিং। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, স্প্লাইসিং, ঠিক আছে। চলো তাহলে আমাদের হয়ে গেল কোন চ্যাপ্টার শেষ? আমাদের 4 নম্বর মানে বংশগতির আণবিক ভিত্তি হয়ে গেল 20টা প্রশ্ন। এবার আমরা আসি বিবর্তন। বিবর্তন থেকে আমি দিয়েছি 15টা প্রশ্ন, টোটাল 100টা হবে এখানে এসে। দেখো তাহলে আমি এখান থেকে শুরু করছি। বিবর্তন। কে প্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না? এটা পাণ্ডুর হয়ে গেছে কথাটা, এই কথাটা হবে পাস্তুর, ওইটাই উত্তর, পাস্তুর, লুই পাস্তুর। লুই পাস্তুর প্রথম বলেছিলেন, পাস্তুর, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এইটা পাস্তুর। তিনি প্রথম প্রমাণ করে বলেছিলেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্তভাবে হয় না, ঠিক আছে। কোসার্ভেট হলো কেমন? একটা কোসার্ভেট হচ্ছে কোলয়েডীয় পদার্থ, কোলয়েডীয় পদার্থের নাম হচ্ছে কোসার্ভেট, ঠিক আছে। নেক্সট, জীবের উদ্ভবের জৈব রাসায়নিক তত্ত্বটি প্রথম কে উপস্থাপন করেছিলেন? প্রথম উপস্থাপন করেছিলেন ওপারিন। মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির কেমন প্রমাণ? নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয়? স্বতঃস্ফূর্তভাবে নয়, একই প্রশ্ন আমি দুবার দিয়ে ফেলেছি, এক্সট্রিমলি সরি। এটা হবে পাস্তুর, লুই পাস্তুর, ঠিক আছে। প্রদত্তগুলির কোনটি নয়, কোনটি হবে? কোনটি প্রাণ সৃষ্টির সময় বায়ুমণ্ডলে অনুপস্থিত ছিল? অনুপস্থিত ছিল অক্সিজেন। অন্য অপশানগুলো আছে, মিথেন আছে, হাইড্রোজেন আছে, এরা আছে, এগুলো নয়, অক্সিজেন অনুপস্থিত ছিল। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো অভিসারী বিবর্তন, অপসারী, অভিসারী, না প্রাকৃতিক নির্বাচন, না পরিব্যক্তির উদাহরণ? অবশ্যই প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। 7টা হলো। নেক্সট, পরের পেজে এসো। আর্কিওপটেরিক্স কোন দুটি প্রাণীগোষ্ঠীর মিসিং লিঙ্ক? মনে রেখো, এটা অবশ্যই তোমরা জানো, রেপটিলিয়া এবং অ্যাভিসের মধ্যে ও কিন্তু সংযোগ স্থাপন করে বা মিসিং লিঙ্ক, ওদের দুজনের মধ্যে মিসিং লিঙ্ক। কোয়াসার্ভেট, ও আবার এই প্রশ্নটা চলে এসছে, এটা হচ্ছে কোলয়েডীয় পদার্থ। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো, না একই প্রশ্ন নয়, এটা আর এটা আলাদা আছে, ভালো করে দেখো। এটা স্থিতিশীল নির্বাচন, নির্দেশিত নির্বাচন, বিচ্ছিন্নকারী নির্বাচন, কোনোটি নয়।
অবশ্যই মনে রেখো এটা হচ্ছে নির্দেশিত, এটা নির্দেশিত, ডাইরেকশনাল, কোনো একটা দিককে ইন্ডিকেট করছে, নির্দেশিত নির্বাচন। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম আগের পেজে আমরা দেখলাম কি, ও একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ। কেমন প্রাকৃতিক নির্বাচন? নির্দেশিত প্রাকৃতিক নির্বাচন, ডাইরেকশনাল। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নিয়ান্ডারথাল মানুষের উদ্ভব ঘটেছিল কোন কোন গোষ্ঠী থেকে? নিয়ান্ডারথালের নিচে কারা আছে? হোমো ইরেক্টাস, অপশান ডি কারেক্ট। হাডি উইনবার্গের মূলনীতি প্রযোজ্য ক্ষুদ্র জীবগোষ্ঠীর ক্ষেত্রে নয় বা অন্য কোনোটা নয়, এখানে বৃহৎ জীবগোষ্ঠীর ক্ষেত্রে, অপশান এ কারেক্ট। ডারউইন ফিঞ্চ, এটা ফিঞ্চ হবে, মিস্টেক হয়েছে একটু স্পেলিং, ফিঞ্চ, ডারউইন ফিঞ্চ। ডারউইন ফিঞ্চগুলি কোটি নয়, এটা কোনটি হবে? কোনটির প্রকৃষ্ট উদাহরণ? অ্যাডাপটিভ রেডিয়েশন। ডারউইন ফিঞ্চ হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশনের সাথে যুক্ত, ঠিক আছে। নেক্সট 13 নম্বর হলো 14 নম্বর, কোনটি মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়? এপিগ্লটিস হচ্ছে মানুষের ক্ষয়প্রাপ্ত অঙ্গ নয়, বাদ বাকি সবকটি কিন্তু ক্ষয়প্রাপ্ত অঙ্গ, ঠিক আছে। এবার দেখো স্তম্ভ, এই স্তম্ভের সাথে এই স্তম্ভ মেলাতে বলেছে, কোনটা কারেক্ট? এটা মনে রাখতে হবে। হোমো হ্যাবিলিস, মনে রাখবে এর মস্তিষ্কের ওজন হচ্ছে, এই হোমো হ্যাবিলিসের হচ্ছে এইটা 650 থেকে 800 হয়। তাহলে একের সাথে এখানে রোমান হরফ 2 মিলবে, কোথায় আছে দেখো, এতেও আছে আবার সিতেও আছে, ও দুটোতে আছে, দাঁড়াও তাহলে আরেকটা দেখতে হবে। হোমো ইরেক্টাসের মস্তিষ্কের আয়তন, বিটা মেলাও। হোমো ইরেক্টাস অবশ্যই এই যে এইটা হবে 900 ডিগ্রি, এই 900 সিসি, 900 সিসির কাছাকাছি হয়। 3, তাহলে এটার 3 নাম্বার দেখো মেলাও। নিয়ান্ডারথাল অবশ্যই হবে নিয়ান্ডারথাল, ওটা যা আছে তাই, যা আছে ঠিকই আছে, 1400 সিসি। আর অস্ট্রেলোপিথেকাসের হবে এই উপরেরটা, ঠিক আছে। তার মানে অপশান সি কারেক্ট এটা। এই হয়ে গেল তোমাদের 100টি প্রশ্ন কমপ্লিট। এখানে একটা প্রশ্ন দুবার দেওয়া হয়ে গেছে, সরি। আমি এখানে এই যে এখানে আমি একটা জন্য এক্সট্রা লিখে দিয়েছি, 9 নম্বরটা যেহেতু দুবার হয়ে গেছে, তো এটাও আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে এর পিডিএফ, এই পেজটার পিডিএফ আমি পুরো দিয়ে দেবো, তোমরা সবাই ডেসক্রিপশান বক্স দেখেও পরে দেখে নিতে পারবে। আগে দেখে নাও, আমি ডেসক্রিপশান বক্সে আমি পরে দিচ্ছি, ঠিক আছে। সবাই খুব ভালো করে পড়াশোনা করো বাবু। এই 10টা প্রশ্ন, এই 100টা প্রশ্ন যা দিলাম, 15টা 20টা করে যা দিলাম, এইটুকু এক একটা চ্যাপ্টার থেকে 15টা 20টা করে যাও। এখান থেকে যদি 8-10টাও মিলে যায় তোমাদের অনেক লাভ, আরও বেশিও মিলে যেতে পারে, ঠিক আছে। তো অবশ্যই দেখে যেও, সব বন্ধুদের কাছে শেয়ার করো। আর মনে রেখো একটাই কথা, কঠিন প্রশ্ন হতে পারে তোমার মানে তুমি যে পরিবেশে বসে পরীক্ষা দিচ্ছ বা যেখান থেকে পরীক্ষা দিচ্ছ সেই আশপাশের সিচুয়েশান কঠিন হতে পারে, তোমার অনেক রকম প্রতিবন্ধকতা থাকতে পারে, তোমার মধ্যে তোমার লাইফে প্রতিকূলতা থাকতে পারে, সেগুলো বড় কথা নয়। বড় কথা এটাই যে তোমাকে লড়তে হবে, তোমাকে জিততে হবে, তোমাকে আলটিমেট রেস কমপ্লিট করতে হবে। তুমি যে রেসে নেমেছো সেই রেসের একদম এন্ড পয়েন্টে যেতে হবে, কমপ্লিট করতে হবে। আর শুধু কমপ্লিট করলে হবে না, সেটাকে ভালোভাবে উতরাতে হবে, এতটাই ভালোভাবে উতরাতে হবে যে তোমার আগামী যে দিনগুলো আসতে চলেছে সেটা যেন অনেক উজ্জ্বলতর হয়। অবশ্যই ভালো করে নজর রাখো, হাল ছাড়বে না, কখনো হাল ছাড়বে না। আমি সবসময় বলি হাল কখনো ছাড়বে না, শেষ দিকে ছাড়বে। জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, ছাড়বে না। মনে রেখো, কোনো একটা মানুষ 20 বছর পাহাড় কেটে একা একটা রাস্তা বানিয়েছিল। তুমি চেষ্টা করলে আরও অনেক বড় কিছু করে দিতে পারবে। তোমার কাছে অনেক পোটেনশিয়ালিটি আছে, তার কাছে একটা ছেনি আর হাতুড়ি ছিল, 20 বছর পাহাড় কেটে রাস্তা বানিয়েছে, তুমিও পারবে। জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, ছাড়বে না। চলো, গুড নাইট।